শুভেচ্ছা সবাইকে। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস নৌকাডুবি পর্ব ২। ৭। এইবার আলিপুরে ওকালতির কাজ শুরু করিয়া দিবে, রমেশের এইরূপ সংকল্প ছিল। কিন্তু তাহার মন ভাঙিয়া গেছে। চিত্ত স্থির করিয়া কাজে হাত দিবার এবং প্রথম কার্যারম্ভের নানা বাধাবিঘ্ন অতিক্রম করিবার মতো স্ফূর্তি তাহার ছিল না। সে এখন কিছুদিন গঙ্গার পোলের উপরে এবং গোলদিঘিতে অনাবশ্যক ঘুরিয়া বেড়াইতে লাগিল। একবার মনে করল কিছুদিন পশ্চিমে ভ্রমণ করিয়া আসি। এমন সময় অন্নদাবাবুর কাছ হইতে একখানি চিঠি পাইল। অন্নদাবাবু লিখিতেছেন, গ্যাজেটে দেখিলাম তুমি পাশ হইয়াছ, কিন্তু সে খবর তোমার নিকট হইতে না পাইয়া দুঃখিত হইলাম। বহুকাল তোমার কোনো সংবাদ পাই নাই। তুমি কেমন আছো এবং কবে কলিকাতায় আসিবে জানাইয়া আমাকে নিশ্চিন্ত ও সুখী করিবে। এখানে বলা অপ্রাসঙ্গিক হইবে না যে অন্নদাবাবু যে বিলাতগত ছেলেটির পরে তাহার চক্ষু রাখিয়াছিলেন, সে ব্যারিস্টার হইয়া ফিরিয়া আসিয়াছে এবং এক ধনী কন্যার সহিত তাহার বিবাহের আয়োজন চলিতেছে। ইতিমধ্যে যে সমস্ত ঘটনা ঘটিয়াছে, তাহার পরে হেমনলিনীর সহিত পূর্বের ন্যায় সাক্ষাৎ করা তাহার কর্তব্য হইবে কিনা তাহা রমেশ কোনো মতে স্থির করিতে পারিল না। সম্প্রতি কমলার সহিত তাহার যে সম্বন্ধ দাঁড়াইয়াছে, সে কথা কাহাকেও বলা সে কর্তব্য বোধ করে না। নিরপরাধা কমলাকে সে সংসারের কাছে অপদস্থ করিতে পারে না। অথচ সকল কথা স্পষ্ট না বলিয়া হেমনলিনীর নিকট সে তাহার পূর্বের অধিকার লাভ করিবে কি করিয়া? কিন্তু অন্নদাবাবুর পত্রের উত্তর দিতে বিলম্ব করা আর তো উচিত হয় না। সে লিখিল, গুরুতর কারণবশত আপনাদের সহিত সাক্ষাৎ করিতে অক্ষম হইয়াছি, আমাকে মার্জনা করিবেন। নিজের নতুন ঠিকানা পত্রে দিল না। এই চিঠিখানি ডাকে ফেলিয়া তাহার পরদিনে রমেশ শ্যামলা মাথায় দিয়া আলিপুরের আদালতে হাজির দিতে গেল। একদিন সে আদালত হইতে ফিরিবার সময় কতক পথ হাঁটিয়া একটি ঠিকাগাড়ির গাড়োয়ানের সঙ্গে ভাড়ার বন্দোবস্ত করিতেছে। এমন সময় একটি পরিচিত ব্যগ্র কণ্ঠে স্বরে শুনিতে পাইল, বাবা, এই যে রমেশ বাবু। গাড়োয়ান, রোখো রোখো। গাড়ি রমেশের পার্শ্বে আসিয়া দাঁড়াইল। সেদিন আলিপুরের পশুশালায় একটি চড়ি ভাতের নিমন্ত্রণ সারিয়া অন্নদাবাবু ও তাহার কন্যা বাড়ি ফিরিতেছিলেন। এমন সময় হঠাৎ এই সাক্ষাৎ। গাড়িতে হেমনলিনীর সেই স্নিগ্ধ গম্ভীর মুখ, তাহার বিশেষ ধরনের সেই শাড়ি পরা, তাহার চুল বাঁধিবার পরিচিত ভঙ্গি, তাহার হাতের সেই প্লেন বালা এবং তারা কাটা ২ গাছে করিয়া সোনার চুড়ি দেখিবা মাত্র রমেশের বুকের মধ্যে একটা ঢেউ যেন একেবারে কণ্ঠ পর্যন্ত উচ্ছ্বসিত হইল। অন্নদাবাবু কহিলেন, এই যে রমেশ, ভাগ্যে পথে দেখা হইল। তো আজকাল চিঠি লেখাই বন্ধ করিয়াছ? যদি বা লেখো, তবু ঠিকানা দাও না। এখন যাইতেছ কোথায়? বিশেষ কোনো কাজ আছে? রমেশ কহিল, না, আদালত হইতে ফিরিতেছি। অন্নদা, তবে চলো, আমাদের ওখানে চা খাইবে চলো। রমেশের হৃদয় ভরিয়া উঠিয়াছিল। এখানে আর দ্বিধা করিবার স্থান ছিল না। সে গাড়িতে চড়িয়া বসিল। একান্ত চেষ্টায় সংকোচ কাটাইয়া হেমনলিনীকে জিজ্ঞাসা করিল, আপনি ভালো আছেন? হেমনলিনী কুশল প্রশ্নের উত্তর না দিয়াই কহিল, আপনি পাশ হইয়া আমাদের যে একেবারে খবর দিলেন না বড়। রমেশ এই প্রশ্নের কোনো জবাব খুঁজিয়া না পাইয়া কহিল, আপনিও পাশ হইয়াছেন দেখলাম। হেমনলিনী হাসিয়া কহিল, তবু ভালো, আমাদের খবর রাখেন। অন্নদাবাবু কহিলেন, তা তুমি এখন বাসা কোথায় করিয়াছ? রমেশ কহিল, দর্জি পাড়ায়। অন্নদাবাবু কহিলেন, কেন, পলুটলায় তোমার সাবেক বাসা তো মন্দ ছিল না। উত্তরের অপেক্ষা হেমনলিনী বিশেষ কৌতূহলের সহিত রমেশের দিকে চাহিল। সেই দৃষ্টি রমেশকে আঘাত করিল। সে তৎক্ষণাৎ বলিয়া ফেলিল, হ্যাঁ, সেই বাসাতেই ফিরিব স্থির করিয়াছি। তাহার এই বাসা বদল করার অপরাধ যে হেমনলিনী গ্রহণ করিয়াছে তাহা রমেশ বেশ বুঝিল। সাফাই করিবার কোনো উপায় নাই জানিয়া সে মনে মনে পীড়িত হইতে লাগিল। অন্য পক্ষ হইতে আর কোনো প্রশ্ন উঠিল না। হেমনলিনী গাড়ির বাহিরে পথের দিকে চাহিয়া রহিল। রমেশ আর থাকিতে না পারিয়া অকারণে আপনি কহিয়া উঠিল, আমার একটি আত্মীয় হেডুয়ার কাছে থাকেন, তাহার খবর লইবার জন্য দর্জিপাড়ায় বাসা করিয়াছে। রমেশ নিতান্ত মিথ্যা বলিল না, কিন্তু কথাটা কেমন অসঙ্গত শুনাইল।
মাঝে মাঝে আত্মের খবর লইবার পক্ষে কলুটলা হেদুয়া হইতে কি এতই দূর? হেমনলিনীর দুই চক্ষু গাড়ির বাহিরে পথের দিকেই নিবিষ্ট হইয়া রহিল। হতভাগ্য রমেশ ইহার পরে কি বলিবে কিছুই ভাবিয়া পাইল না। একবার কেবল জিজ্ঞাসা করিল, যোগেনের খবর কি? অন্নদাবাবু কহিলেন, সে আইন পরীক্ষায় ফেল করিয়া পশ্চিমে হাওয়া খাইতে গেছে। গাড়ি যথাস্থানে পৌঁছেলে পর পরিচিত ঘর ও গৃহসজ্জাগুলি রমেশের উপর মন্ত্রজাল বিস্তার করিয়া দিল। রমেশের বুকের মধ্য হইতে গভীর দীর্ঘশ্বাস উত্থিত হইল। রমেশ কিছু না বলিয়া চা খাইতে লাগিল। অন্নদাবাবু হঠাৎ জিজ্ঞাসা করিলেন, এবার তো তুমি অনেকদিন বাড়িতে ছিলে, কাজ ছিল বুঝি? রমেশ কহিল, বাবার মৃত্যু হইয়াছে। অন্নদা, হ্যাঁ, বলো কি? সে কি কথা? কেমন করিয়া হইল? রমেশ, তিনি পদ্মা বাহিয়া নৌকা করিয়া বাড়ি আসিতেছিলেন, হঠাৎ ঝড়ে নৌকা ডুবিয়া তাহার মৃত্যু হয়। একটা প্রবল হাওয়া উঠিলে যেমন অকস্মাৎ ঘন মেঘ কাটিয়া আকাশ পরিষ্কার হইয়া যায়, তেমনি এই শোকের সংবাদে রমেশ ও হেমনলিনীর মাঝখানকার গ্লানি মুহূর্তের মধ্যে কাটিয়া গেল। হেম অনুতাপ সহকারে মনে মনে কহিল, রমেশ বাবুকে ভুল বুঝিয়াছিলাম। তিনি পিতৃবিয়োগের শোকে এবং গোলমাল উদ্ভ্রান্ত হইয়াছিলেন। এখনো হয়তো তাহাই লইয়া উন্মনা হইয়াছেন। তাহার সাংসারিক কি সংশয় ঘটিয়াছে, উহার মনের মধ্যে কি ভার চাপিয়াছে, তাহা কিছুই না জানিয়াই আমরা উহাকে দোষী করিতেছিলাম। হেমনলিনী এই পিতৃহীনকে বেশি করিয়া যত্ন করিতে লাগিল। রমেশের আহারে অভিরুচি ছিল না। হেমনলিনী তাহাকে বিশেষ পীড়াপিড়ি করিয়া খাওয়াইল। কহিল, আপনি বড় রোগা হইয়া গেছেন, শরীরে যত্ন করিবেন। অন্নদাবাবু কহিল, বাবা, রমেশবাবু আজ রাত্রেও এইখানে খাইয়া যান না? অন্নদাবাবু কহিলেন, বেশ তো। এমন সময় অক্ষয় আসে উপস্থিত। অন্নদাবাবুর চায়ের টেবিলে কিছুকাল অক্ষয় একাধিপত্য করিয়া আসিয়াছে। আজ সহসা রমেশকে দেখিয়া সে থমকিয়া গেল। আত্মসংবরণ করিয়া হাসিয়া কহিল, এ কি, এ যে রমেশবাবু! আমি বলি, আমাদের বুঝি একেবারে ভুলিয়া গেলেন। রমেশ কোনো উত্তর না দিয়া একটুখানি হাসিল। অক্ষয় কহিল, আপনার বাবা আপনাকে যেরকম তাড়াতাড়ি গ্রেফতার করিয়া লইয়া গেলেন, আমি ভাবিলাম তিনি এবার আপনার বিবাহ না দিয়া কিছুতেই ছাড়িবেন না। ভাড়া কাটিয়া আসিয়াছেন তো? হেমনলিনী অক্ষয়কে বিরক্তি দৃষ্টি দ্বারা বিদ্ধ করিল। অন্নদাবাবু কহিলেন, অক্ষয়, রমেশের পিতৃবিয়োগ ঘটিয়াছে। রমেশ বিবর্ণ মুখ নত করিয়া বসিয়া রহিল। তাহাকে বেদনার উপর ব্যথা দিল বলিয়া হেমনলিনী অক্ষয়ের প্রতি মনে মনে ভারী রাগ করিল। রমেশকে তাড়াতাড়ি কহিল, রমেশবাবু, আপনাকে আমাদের নতুন অ্যালবামখানা দেখানো হয় নাই। বলিয়া অ্যালবাম আনিয়া রমেশের টেবিলের উপর এক প্রান্তে লইয়া গিয়া ছবি লইয়া আলোচনা করিতে লাগিল এবং একসময় আস্তে আস্তে কহিল, রমেশবাবু, আপনি বোধহয় নতুন বাসায় একলা থাকেন? রমেশ কহিল, হ্যাঁ। হেমনলিনী, আমাদের পাশের বাড়িতে আসিতে আপনি দেরি করিবেন না। রমেশ কহিল, না, আমি এই সোমবারে নিশ্চয় আসিব। হেমনলিনী, মনে করিতেছি আমাদের বিয়ের ফিলোজফি আপনার কাছে মাঝে মাঝে বুঝাইয়া লইব। রমেশ তাহাতে বিশেষ উৎসাহ প্রকাশ করিল। ৮ রমেশ পূর্বের বাসায় আসিতে বিলম্ব করিল না। ইহার আগে হেমনলিনীর সঙ্গে রমেশের যতটুকু দুর্ভাব ছিল, একেবারে তাহা আর রহিল না। রমেশ যেন একেবারে ঘরের লোক। হাসি কৌতুক, নিমন্ত্রণ আমন্ত্রণ খুব জমিয়া উঠিয়াছিল। অনেককাল অনেক পরে মুখস্থ করিয়া ইতিপূর্বে হেমনলিনীর চেহারা এক প্রকার ক্ষণভঙ্গুর গোছের ছিল। মনে হইত যেন একটু জোরে হাওয়া লাগিলেই শরীরটা কোমর হইতে হেলিয়া ভাঙিয়া পড়িতে পারে। তখন তাহার কথা অল্প ছিল এবং তাহার সঙ্গে কথা কহিতেই ভয় হইত, পাছে সামান্য কিছুতেই সে অপরাধ লয়। অল্প কয়েকদিনের মধ্যে তাহার আশ্চর্য পরিবর্তন হইয়াছে। তাহার পাংশুবর্ণ কপলে লাবণ্যের মসৃণতা দেখা দিল। তাহার চক্ষু এখন কথায় কথায় হাস্যোচ্ছটায় নাচিয়া ওঠে। আগে সে বেশভূষায় মনোযোগ দেওয়াকে চাপল্য, এমনকি অন্যায় মনে করিত। এখন কারোর সঙ্গে কোনো তর্ক না করিয়া কেমন করিয়া যে তাহার মতো ফিরিয়া আসিতেছে, তাহা আন্তর্জামে ছাড়া আর কেহ বলিতে পারে না। কর্তব্যবোধের দ্বারা ভারাক্রান্ত রমেশও বড় কম গম্ভীর ছিল না। বিচার শক্তির প্রাবল্যে তাহার শরীর মন যেন মন্থর হইয়া গিয়াছিল। আকাশের জ্যোতির্ময় গ্রহ তারা চলিয়া ফিরিয়া ঘুরিয়া বেড়াইতেছে, কিন্তু মানমন্দির আপনার ষড়যন্ত্র লইয়া
অত্যন্ত সাবধানে স্তব্ধ হইয়া বসিয়া থাকে। রমেশ সেই রূপে এই চলমান জগৎ সংসারের মাঝখানে আপনার পুঁথিপত্র যুক্তিতর্কের আয়োজন ভারে স্তম্ভিত হইয়াছিল। তাহাকেও আজ এতটা হালকা করিয়া দিল কিসে? সেও আজকাল সবসময় পরিহাসের সদুত্তর দিতে না পারিলে হো হো করিয়া হাসিয়া ওঠে। তাহার চুলি এখনো চিরুনি ওঠে নাই বটে, কিন্তু তাহার চাদর আর পূর্বের মতো ময়লা নাই। তাহার দেহে মনে এখন যেন একটা চলন শক্তির আবির্ভাব ঘটিয়াছে। 9. প্রণয়ীদের জন্য কাব্যে যে সকল আয়োজনের ব্যবস্থা আছে, কলিকাতা শহরে তা কেবল মেলে না। কোথায় প্রফুল্ল অশোক বকুলের বিধিকা, কোথায় বিকশিত মাধবের প্রচ্ছন্ন লতাবিতান, কোথায় চৌতকষায় কণ্ঠ কোকিলের কুহু কাকলি। তবু এই শুষ্ক কঠিন সৌন্দর্যহীন আধুনিক নগরের ভালোবাসার জাদুবিদ্যা প্রতিহত হইয়া ফিরিয়া যায় না। এই গাড়ি ঘোড়ার বিষম ভিড়ে, এই লৌহ নিগর বদ্ধ ট্রামের রাস্তায় একটি চিরকিশোর প্রাচীন দেবতা তাহার ধনুকটি গোপন করিয়া লাল পাগড়ির প্রহরীদের চক্ষের সম্মুখ দিয়া কত রাত্রে, কত দিনে, কতবার, কত ঠিকানায় যে আনাগোনা করিতেছে, তাহা কে বলিতে পারে? রমেশ ও হেমনলিনী চামড়ার দোকানের সামনে মুদির দোকানের পাশে কলুটলার ভাড়াটে বাড়িতে বাস করিতেছিল বলিয়া প্রণয় বিকাশ সম্বন্ধে কুঞ্জ কুটিরচারীদের চেয়ে তাহারা যে কিছুমাত্র পিছাইয়া ছিল, এমন কথা কেহ বলিতে পারে না। অন্নদাবাবুদের চা রস চিহ্নিত মলিন ক্ষুদ্র টেবিলটি পদ্মশ্রবর নহে বলিয়া রমেশ কিছুমাত্র অভাব অনুভব করে নাই। হেমনলিনী পোষা বিড়ালটি কৃষ্ণসার মৃগশাবক না হইলেও রমেশ পরিপূর্ণ স্নেহে তাহার গলা চুলকাইয়া দিত, এবং সে যখন ধনুকের মতো পিঠ ফুলাইয়া আলস্য ত্যাগপূর্বক গাত্রলেহন দ্বারা প্রশোধনে রত হইত, তখন রমেশের মুগ্ধ দৃষ্টিতে এই প্রাণীটি গৌরবে অন্য কোনো চতুষ্পদের চেয়ে ন্যূন বলিয়া প্রতিভাত হইত না। হেমনলিনী পরীক্ষা পাশ করিবার ব্যগ্রতায় সেলাই শিক্ষায় বিশেষ পটুত্ব লাভ করিতে পারে নাই। কিছুদিন হইতে তাহার এক শিবনপটু সখীর কাছে একাগ্র মনে সে সেলাই শিখিতে প্রবৃত্ত হইয়াছে। সেলাই ব্যাপারটাকে রমেশ অত্যন্ত অনাবশ্যক ও তুচ্ছ বলিয়া জ্ঞান করে। সাহিত্যের দর্শনে হেমনলিনীর সঙ্গে তাহার দেনা পাওনা চলে, কিন্তু সেলাইয়ের ব্যাপারে রমেশের দূর পড়িয়া থাকে। এই জন্য সে প্রায় কিছু অধীর হইয়া বলিত, আজকাল সেলাইয়ের কাজ কেন আপনার এত ভালো লাগে? যাহাদের সময় কাটাইবার আর কোনো সদুপায় নাই, তাহাদের পক্ষে ইহা ভালো। হেমনলিনী কোনো উত্তর না দিয়া ঈষৎ হাস্যমুখে সূচে রেশম পরাইতে থাকে। অক্ষয় তীব্র স্বরে বলে, যে সকল কাজ সংসারের কোনো প্রয়োজন লাগে রমেশবাবু বিধান মতে সে সমস্ত তুচ্ছ। মশাই যত বড়ই তত্ত্বজ্ঞানী এবং কবি হন না কেন, তুচ্ছকে বাদ দিয়ে একদিনও চলে না। রমেশ উত্তেজিত হইয়া ইহার বিরুদ্ধে তর্ক করিবার জন্য কোমর বাঁধিয়া বসে। হেমনলিনী বাধা দিয়া বলে, রমেশবাবু, আপনি সকল কথার উত্তর দিবার জন্য এত ব্যস্ত হন কেন? ইহাতে সংসারে অনাবশ্যক কথা যে কত বাড়িয়া যায় তাহার ঠিক নাই। এই বলিয়া সে মাথা নিচু করিয়া ঘর গনিয়া সাবধানে রেশম সূত্র চালাইতে প্রবৃত্ত হয়। একদিন সকালে রমেশ তাহার পরিবার ঘরে আসিয়া দেখে টেবিলের পর রেশমের ফুল কাটা মকমলে বাঁধানো একটি ব্লটিং বহি সাজানো রইয়াছে। তাহার একটি কোণে র অক্ষর লেখা আছে, আর এক কোণে সোনালী জড়ি দেয়া একটি পদ্ম আঁকা। বইখানির ইতিহাস ও তাৎপর্য বুঝিতে রমেশের ক্ষণমাত্র বিলম্ব হইল না। তাহার বুক নাচিয়া উঠিল। সেলাই জিনিসটা তুচ্ছ নহে, তাহা তাহার অন্তরাত্মা বিনা তর্কে বিনা প্রতিবাদে স্বীকার করিয়া লইল। ব্লটিং বইটা বুকে চাপিয়া ধরিয়া সে অক্ষয়ের কাছেও হার মানিতে রাজি হইল। সেই ব্লটিং বই খুলিয়া তখনই তাহার উপরে একখানি চিঠির কাগজ রাখিয়া সে লিখিল, আমি যদি কবি হইতাম তবে কবিতা লিখিয়া প্রতিদান দিতাম, কিন্তু প্রতিভা হইতে আমি বঞ্চিত। ঈশ্বর আমাকে দিবার ক্ষমতা দেন নাই, কিন্তু লইবার ক্ষমতাও একটা ক্ষমতা। আশাতীত উপহার আমি যে কেমন করিয়া গ্রহণ করিলাম, অন্তর্যামী ছাড়া তাহার কেহ জানিতে পারিবে না। দান চোখে দেখা যায়, কিন্তু আদান হৃদয়ের ভিতরে লুকানো। ইতি চিরঋণী। এই লিখনটুকু হেমনলিনীর হাতে পড়িল। তাহার পর এ সম্বন্ধে উভয়ের মধ্যে আর কোনো কথাই হইল না। বর্ষাকাল ঘনাইয়া আসিল। বর্ষা ঋতুটা মোটের উপর শহরে মনুষ্য সমাজের পক্ষে তেমন সুখকর নহে, ওটা অরণ্য প্রতীকেরই বিশেষ উপযোগী। শহরের বাড়িগুলো তাহার রুদ্ধ বাতায়ন ও ছাদ লইয়া, পথিক তাহার ছাতা লইয়া, ট্রামগাড়ি তাহার পর্দা লইয়া বর্ষাকে কেবল নিষেধ করিবার চেষ্টায় ক্লেদাক্ত পঙ্কিল হইয়া উঠিয়াতেছে। নদী পর্বত অরণ্য প্রান্তর বর্ষাকে সাদরে কলরবে বন্ধু বলিয়া আহ্বান করেছে। সেইখানে বর্ষার যথার্থ সমারোহ, সেখানে শ্রাবণের দুলোকে ভুলোকে আনন্দ সম্মিলনের মাঝখানে কোনো বিরোধ নাই। কিন্তু নূতন ভালোবাসায় মানুষকে অরণ্য পর্বতের সঙ্গেই এক শ্রেণীভুক্ত করিয়া দেয়।
অবিশ্রাম বর্ষায় অন্নদাবাবুর পাকযন্ত্র দ্বিগুণ বিকল হইয়া গেল, কিন্তু রমেশ হেমনলিনীর চিত্তস্ফূর্তির কোনো ব্যতিক্রম দেখা গেল না। মেঘের ছায়া, বজ্রের গর্জন, বর্ষণের কলশব্দ তাহাদের দুইজনের মনকে যেন ঘনিষ্ঠতর করিয়া তুলিল। বৃষ্টি উপলক্ষে রমেশের আদালত যাত্রার প্রায় বিঘ্ন ঘটিত। একদিন সকালে এমনই চাপিয়া বৃষ্টি আসে যে হেমনলিনী উদ্বিগ্ন হইয়া বলে, রমেশ বাবু, এই বৃষ্টিতে আপনি বাড়ি যাইবেন কি করিয়া? রমেশ নিতান্ত লজ্জার খাতিরে বলে, এইটুকু বই তো নয়, কোন রকম করিয়া যাইতে পারিব। হেমনলিনী বলে, কেন, ভিজিয়া সর্দি করিবেন? এইখানে খাইয়া যান। সর্দির জন্য উৎকণ্ঠা রমেশের কিছুমাত্র ছিল না। অল্পেই যে তাহার সর্দি হয় এমন কোনো লক্ষণও তাহার আত্মীয় বন্ধুরা দেখে নাই, কিন্তু বর্ষণের দিনে হেমনলিনীর শুশ্রূষাধীনেই তাহাকে কাটাইতে হইত। 2 পা মাত্র চড়িয়াও বাসায় যাওয়া অন্যায় দুঃসাহসিকতা বলিয়া গণ্য হইত। কোনোদিন বাদলার একটু বিশেষ লক্ষ্য দেখা দিলেই হেমনলিনীদের ঘরে প্রাতঃকালে রমেশের খিচুড়ি এবং অপরাহ্নে ভাজাভুজি খাইবার নিমন্ত্রণ জুটিত। বেশ দেখা গেল, হঠাৎ সর্দি লাগিবার সম্বন্ধে ইহাদের আশঙ্কা যত অতিরিক্ত প্রবল ছিল, পরিপাকের বিভ্রাট সম্বন্ধে ততটা ছিল না। এমনই দিন কাটিতে লাগিল। এই আত্মবিস্তৃত হৃদয়াবেগের পরিণাম কোথায় রমেশ স্পষ্ট করিয়া ভাবে নাই, কিন্তু অন্নদাবাবু ভাবিতেছিলেন এবং তাহাদের সমাজে আরো 5 জন আলোচনা করিতেছিল। একে রমেশের পাণ্ডিত্য যতটা, কাণ্ডজ্ঞান ততটা নাই। তাহাতে তাহার বর্তমান মুগ্ধ অবস্থার তাহার সাংসারিক বুদ্ধি আরো অস্পষ্ট হইয়া গেছে। অন্নদাবাবু প্রত্যহই বিশেষ প্রত্যাশার সহিত তাহার মুখের দিকে চান, কিন্তু কোনো জবাবই পান না। 10। অক্ষয়ের গলা বিশেষ ভালো ছিল না, কিন্তু সে যখন নিজের বেহালা বাজাইয়া গান গাহিত তখন অত্যন্ত কড়া সমজদার ছাড়া সাধারণ শ্রোতার দল আপত্তি করিত না, এমনকি আরো গাহিতে অনুরোধ করিত। অন্নদাবাবুর সঙ্গীতে বিশেষ অনুরক্তি ছিল না, কিন্তু সে কথা তিনি কবুল করিতে পারিতেন না। তবু তিনি আত্মরক্ষার কথঞ্চিত চেষ্টা করিতেন। কেহ অক্ষয়কে গান গাহিতে অনুরোধ করিলে তিনি বলিতেন, ওই তোমাদের দোষ, বেচারা গাহিতে পারে বলিয়াই কি উহার পরে অত্যাচার করিতে হইবে? অক্ষয় বিনয় করিয়া বলিত, না না অন্নদাবাবু, সেজন্য ভাবিবেন না, অত্যাচারটা কাহার পরে হইবে সেইটাই বিপর্যয়। অনুরোধের তরফ হইতে জবাব আসিত, তবে পরীক্ষা হোক। সেদিন অপরাহ্নে খুব ঘন ঘর করিয়া মেঘ আসিয়াছিল। প্রায় সন্ধ্যা হইয়া আসিল, তবু বৃষ্টির বিরাম নেই। অক্ষয় আবদ্ধ হইয়া পড়িল। হেমনলিনী কহিল, অক্ষয় বাবু, একটা গান করুন। এই বলিয়া হেমনলিনী হারমোনিয়ামের সুর দিল। অক্ষয় বেহালা মিলাইয়া লইয়া হিন্দুস্থানি গান ধরিল, বায়ু বহি পুর বইয়া নিদ নাহি বিনসাইয়া। গানের সকল কথার স্পষ্ট অর্থ বোঝা যায় না, কিন্তু একেবারে প্রত্যেক কথায় কথায় বুঝিবার কোনো প্রয়োজন নেই। মনের মধ্যে যখন বিরহ মিলনের বেদনা সঞ্চিত হইয়া আছে, তখন একটু আভাসই যথেষ্ট। এটুকু বোঝা গেল যে বাদল ঝরিতেছে, ময়ূর ডাকিতেছে এবং একজনের জন্য আরেকজনের ব্যাকুলতার অন্ত নাই। অক্ষয় সুরের ভাষায় নিজের অব্যক্ত কথা বলিবার চেষ্টা করিতেছিল, কিন্তু সে ভাষা কাজে লাগিতেছিল আর দুইজনের হৃদয়ে সেই সরল হরিকে আশ্রয় করিয়া পরস্পরকে আঘাত প্রতিঘাত করিতেছিল। জগতে কিছু আর অধিকিঞ্চিত রইল না, সব যেন মনোরম হইয়া গেল। পৃথিবীতে এই পর্যন্ত যত মানুষ যত ভালোবাসিয়াছে, সমস্ত যেন 2টি মাত্র হৃদয়ে বিভক্ত হইয়া অনির্বচনীয় সুখে দুঃখে আকাঙ্ক্ষায় আকুলতায় কম্পিত হইতে লাগিল। সেদিন মেঘের মধ্যে যেমন ফাঁক ছিল না, গানের মধ্যে তেমনই হইয়া উঠিয়াছিল। হেমনলিনী কেবল অনুনয় করিয়া বলিতে লাগিল, অক্ষয় বাবু, থামিবেন না, আর একটা গান, আর একটা গান। উৎসাহে এবং আবেগে অক্ষয়ের গান অবাধে উচ্চারিত হইতে লাগিল। গানের সুর স্তরে স্তরে পুঞ্জীভূত হইল, যেন তাহার সূচিভেদ্য হইয়া উঠিল, যেন তাহার মধ্যে রহিয়া রহিয়া বিদ্যুৎ খেলিতে লাগিল। বেদান্তুর হৃদয় তাহার মধ্যে আচ্ছন্ন আবৃত হইয়া রহিল। সেদিন অনেক রাত্রে অক্ষয় চলিয়া গেল। রমেশ বিদায় লইবার সময় যেন গানের সুরের ভিতর দিয়া নীরবে হেমনলিনীর মুখের দিকে একবার চাহিল। হেমনলিনীও চকিতের মতো একবার চাহিল, তাহার দৃষ্টির উপরেও ছায়ের গান। রমেশ বাড়ি গেল। বৃষ্টি ক্ষণকাল মাত্র থামিয়াছিল, আবার ঝুপঝুপ শব্দে বৃষ্টি পড়িতে লাগিল। রমেশ সে রাত্রে ঘুমাইতে পারিল না। হেমনলিনী অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া গভীর অন্ধকারের মধ্যে বৃষ্টিপতনের অবিরাম শব্দ শুনিতেছিল। তাহার কানে বাজিতেছিল, বায়ু বহি পুর বইয়া নিদ নাহি বিনসাইয়া।
পরদিন প্রাতে রমেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভাবিল, আমি যদি কেবল গান গাহিতে পারিতাম তবে তাহার বদলে আমার অন্য অনেক বিদ্যা দান করিতে কুণ্ঠিত হইতাম না। কিন্তু কোনো উপায় এবং কোনো কালে সে যে গান গাহিতে পারিবে এ ভরসা রমেশের ছিল না। সে স্থির করিল, আমি বাজাইতে শিখিব। ইতিপূর্বে একদিন নির্জন অবকাশে সে অন্নদাবাবুর ঘরে বেহালাখানা লইয়া ছুরির টান দিয়াছিল। সেই ছুরির একটিমাত্র আঘাতে সরস্বতী এমনই আর্তনাদ করিয়া উঠিয়াছিল যে তাহার পক্ষে বেহালার চর্চা নিতান্ত নিষ্ঠুরতা হইবে বলিয়া সে আশ্বাসে পরিত্যাগ করে। আজ সে ছোট দেখিয়া হারমোনিয়াম কিনিয়া আনিল। ঘরের মধ্যে দরজা বন্ধ করিয়া অতি সাবধানে অঙ্গুলি চালনা করিয়া এটুকু বুঝিল যে আর যাই হোক এই যন্ত্রের সহিষ্ণুতা বেহালার চেয়ে বেশি। পরদিনে অন্নদাবাবুর বাড়ি যাইতে হেমনলিনী রমেশকে কহিল, আপনার ঘর হইতে কাল যে হারমোনিয়ামের শব্দ পাওয়া যাইতেছিল। রমেশ ভাবিয়াছিল দরজা বন্ধ থাকিলে ধরা পড়িবার আশঙ্কা নাই, কিন্তু এমন কান আছে যে যেখানে রমেশের অবরুদ্ধ ঘরের শব্দ ও সংবাদ লইয়া আসে। রমেশকে একটুকু লজ্জিত হইয়া কবুল করিতে হইল যে সে একটা হারমোনিয়াম কিনে আনিয়াছে এবং বাজাইতে শিখি ইহাই তাহার ইচ্ছা। হেমনলিনী কহিল, ঘরের দরজা বন্ধ করিয়া নিজে কেন মিথ্যা চেষ্টা করিবেন? তাহার চেয়ে আপনি আমাদের এখানে অভ্যাস করুন, আমি যতটুকু জানি সাহায্য করিতে পারিব। রমেশ কহিল, আমি কিন্তু নিতান্ত আনাড়ি, আমাকে লইয়া আপনার অনেক দুঃখ ভোগ করিতে হইবে। হেমনলিনী কহিল, আমার যতটুকু বিদ্যা তাহাতে আনাড়িকে সেখানে কোনো মতে চলে। ক্রমশ প্রমাণ হইতে লাগিল রমেশ যে নিজেকে আনাড়ি বলিয়া পরিচয় দিয়েছিল তা নিতান্ত বিনয় নহে। এমন শিক্ষকের এত অযাচিত সহায়তা সত্ত্বেও সুরের জ্ঞান রমেশের মগজের মধ্যে প্রবেশ করিবার কোনো সন্ধি খুঁজিয়া পাইল না। সন্তরণ মোর জলের মধ্যে পড়িয়া কে যেমন উন্মত্তের মতো হাত পা ছুঁড়িতে থাকে, রমেশ সঙ্গীতের হাঁটু জলে তেমনি তর ব্যবহার করিতে লাগিল। তাহার কোন আঙুল কখন কোথায় গিয়া পড়ে তাহার ঠিকানা নাই। পদে পদে ভুল সুর বাজে, কিন্তু রমেশের কানে তাহা বাজে না। সুর বেসুরের মধ্যে সে কোনো প্রকার পক্ষপাত না করিয়া দিব্য নিশ্চিন্ত মনে রাগরাগিনীকে সর্বত্র লঙ্ঘন করিয়া যায়। হেমনলিনী যেই বলে, ও কি করিতেছেন, ভুল হইল যে, অমনি অত্যন্ত তাড়াতাড়ি দ্বিতীয় ভুলের দ্বারা প্রথম ভুলটা নিরাকৃত করিয়া দেয়। গম্ভীর প্রকৃত অধ্যবসায় রমেশ হাল ছাড়িয়া দিবার লোক নহে। রাস্তা তৈরির স্টিম রোলার যেমন মন্থর গমনে চলিতে থাকে, তাহার তলায় কি যে দলিত পিষ্ট হইয়াছে তাহার প্রতি ভ্রুক্ষেপ মাত্র করে না। হতভাগ্য স্বরলিপি এবং হারমোনিয়ামের চাবিগুলোর উপর দিয়া রমেশ সেইরূপ অনিবার্য অন্ধতার সহিত বারবার যাওয়া আসা করিতে লাগিল। রমেশের এই মূঢ়তায় হেমনলিনী হাসে, রমেশও হাসে। রমেশের ভুল করিবার অসাধারণ শক্তিতে হেমনলিনী অত্যন্ত আমোদ বোধ করে। ভুল হইতে, বেসুর হইতে, অক্ষমতা হইতে আনন্দ পাইবার শক্তি ভালোবাসারই আছে। শিশু চলিতে আরম্ভ করিয়া বারবার ভুল পা ফেলিলে তাহাতে মাতার স্নেহ উদ্বেল হইয়া ওঠে। বাজনা সম্বন্ধে রমেশ যে অদ্ভুত রকমের অনভিজ্ঞতা প্রবেশ করে, হেমনলিনীর এই এক বড় কৌতুক। রমেশ একবার বলে, আচ্ছা, আপনি যে এত হাসিতেছেন, আপনি যখন প্রথম বাজাইতে শিখিতেছিলেন তখন ভুল করেন নাই? হেমনলিনী বলে, ভুল নিশ্চয় করিতাম, কিন্তু সত্যি বলিতেছে রমেশ বাবু, আপনার সঙ্গে তুলনাই হয় না। রমেশ ইহাতে দমিত না, হাসিয়া আবার গোড়া হইতে শুরু করিত। অন্নদাবাবু সঙ্গীতের ভালো মন্দ কিছুই বুঝিতেন না। তিনি একবার গম্ভীর হইয়া কান খাড়া করিয়া দাঁড়িয়ে কহিতেন, তাই তো, রমেশের ক্রমে হাত বেশ পাকিয়া আসিতেছে। হেমনলিনী বলিত, হাত বেসুরায় পাকিতেছে। অন্নদা, না না, প্রথমে যেমন শুনিয়াছিলাম এখন তার চেয়ে অনেকটা অভ্যাস হইয়া আসিয়াছে। আমার তো বোধ হয় রমেশ যদি লাগিয়া থাকে তাহা হইলে উহার হাত নিতান্ত মন্দ হইবে না। গান বাজনায় আর কিছু নয়, খুব অভ্যাস করা যায়। একবার সারেগামার বোধটা জন্মিয়া গেলেই তাহার পরে সমস্ত সহজ হইয়া আসে। এই সকল কথার উপরে প্রতিবাদ চলে না, সকলকে নিরুত্তর হইয়া শুনিতে হয়। 11 প্রায় প্রতি বছর শরৎকালে পূজার টিকিট বাহির হইলে হেমনলিনীকে লইয়া অন্নদাবাবু জব্বলপুরে তাহার ভগ্নিপতির কর্মস্থানে বেড়াইতে যাইতেন। পরিপাক শক্তির উন্নতি সাধনের জন্য তাহার এই বাৎসরিক চেষ্টা। ভাদ্র মাসের মাঝামাঝি হইয়া আসিল। এবারে পূজার ছুটির আর বড় বেশি বিলম্ব নাই। অন্নদাবাবু এখন হইতেই তাহার যাত্রার আয়োজনে ব্যস্ত হইয়াছেন। আসন্ন বিচ্ছেদের সম্ভাবনায় রমেশ আজকাল খুব বেশি করিয়া হারমোনিয়াম শিখিতে প্রবৃত্ত হইয়াছে। একদিন কথায় কথায় হেমনলিনী কহিল, রমেশ বাবু, আমার বোধ হয় আপনার অন্তত কিছুদিন বায়ু পরিবর্তন করার দরকার। না বাবা? অন্নদাবাবু ভাবিলেন কথাটা সঙ্গত বটে,
কারণ ইতিমধ্যে রমেশের উপর দিয়া শোক দুঃখের দুর্যোগ ঘটিয়াছে। কহিলেন, অন্তত কিছুদিনের জন্য কোথাও বেড়াইয়া আসা ভালো। বুঝিয়াছ রমেশ, পশ্চিমে বলো আর যে দেশে বলো, আমি দেখিয়াছি কেবল কিছুদিনের জন্য একটু ফল পাওয়া যায়। প্রথম দিন কতক বেশ ক্ষুধা বাড়ে, বেশ খাওয়া যায়, তাহার পরে যে কে সেই পেট ভার হইয়া আসে, বুক জ্বালা করিতে থাকে, যা খাওয়া যায় তাই। হেমনলিনী, রমেশ বাবু, আপনি নর্মদা ঝর্ণা দেখিয়াছেন? রমেশ, না, দেখি নাই। হেমনলিনী, এ আপনার দেখা উচিত না বাবা? অন্নদা, তা বেশ তো রমেশ, আমাদের সাথে আসুন না কেন? হাওয়া বদলও হইবে, মার্বল পাহাড়ও দেখিবে। হাওয়া বদল করে এবং মার্বল পাহাড় দেখা, এই দুইটি যেন রমেশের পক্ষে সম্প্রতি সর্বাপেক্ষা প্রয়োজনীয়। সুতরাং রমেশকেও রাজি হইতে হইল। সেদিন রমেশের শরীর মন যেন হাওয়ার উপরে ভাসিতে লাগিল। অশান্ত হৃদয়ের আবেগকে কোনো একটা রাস্তায় ছাড়া দিবার জন্য সে আপনার বাসায় ঘরের মধ্যে দ্বার রুদ্ধ করিয়া হারমোনিয়ামটা লইয়া পড়িল। আজ তাহার সত্যনত্ব জ্ঞান রহিল না। যন্ত্রটার উপরে তাহার উন্মত্ত আঙুলগুলো তালবেতালে নৃত্য বাধাইয়া দিল। হেমনলিনী দূরে যাইবার সম্ভাবনায় কয়দিন তাহার হৃদয়টা ভারাক্রান্ত হইয়াছিল। আজ উল্লাসের বেগে সঙ্গীত বিদ্যা সম্বন্ধে সর্বপ্রকার ন্যায় অন্যায় বোধ একেবারে বিসর্জন দিল। এমন সময় দরজায় ঘা পড়িল। আহ, সর্বনাশ! থামুন থামুন রমেশবাবু, করিতেছেন কি? রমেশ অত্যন্ত লজ্জিত হইয়া আরক্ত মুখে দরজা খুলিয়া দিল। অক্ষয় ঘরের মধ্যে প্রবেশ করিয়া কহিল, রমেশবাবু, গোপনে বসিয়া এই যে কাণ্ডটি করিতেছেন, আপনাদের ক্রিমিনাল কোডের কোন দণ্ডবিধির মধ্যে কি ইহা পড়ে না? রমেশ হাসিতে লাগিল, কহিল, অপরাধ কবুল করিতেছি। অক্ষয় কহিল, রমেশবাবু, আপনি যদি কিছু মনে না করেন, আপনার সঙ্গে আমার একটা কথা আলোচনা করিবার আছে। রমেশবাবু উৎকণ্ঠিত হইয়া নীরবে আলোচ্য বিষয়ের প্রতীক্ষা করিতে লাগিলেন। অক্ষয়, আপনি এতদিনে এটুকু বুঝিয়াছেন, হেমনলিনীর ভালো মন্দের প্রতি আমি উদাসীন নহি। রমেশ হা না কিছু না বলিয়া চুপ করিয়া শুনিতে লাগিল। অক্ষয়, তাহার সম্বন্ধে আপনার অভিপ্রায় কি তাহা জিজ্ঞাসা করিবার অধিকার আমার আছে। আমি অন্নদাবাবুর বন্ধু। কথাটা এবং কথার ধরনটা রমেশের অত্যন্ত খারাপ লাগিল, কিন্তু কড়া জবাব দিবার অভ্যাস এবং ক্ষমতা রমেশের নাই। সে মৃদুস্বরে কহিল, তাহার সম্বন্ধে আমার কোনো মন্দ অভিপ্রায় আছে, এই আশঙ্কা আপনার মনে আসিবার কি কোনো কারণ ঘটিয়াছে? অক্ষয়, দেখুন, আপনি হিন্দু পরিবারে আছেন, আপনার পিতা হিন্দু ছিলেন, আমি জানি, পাছে আপনি ব্রাহ্মঘরে বিবাহ করেন, এই আশঙ্কায় আমি আপনাকে অন্যত্র বিবাহ দিবার জন্য দেশে লইয়া গিয়াছিলেন। এই সংবাদটি অক্ষয় জানিবার বিশেষ কারণ ছিল, কারণ অক্ষয় রমেশের পিতার মনে এই আশঙ্কা জন্মাইয়া দিয়াছিল। রমেশ ক্ষণকালের জন্য অক্ষয়ের মুখের দিকে চাহিতে পারিল না। অক্ষয় কহিল, হঠাৎ আপনার পিতার মৃত্যু ঘটিল বলিয়াই কি আপনি নিজেকে স্বাধীন মনে করিতেছেন? তাহার ইচ্ছা কি? রমেশ আর সহ্য করিতে না পারিয়া কহিল, দেখুন অক্ষয়বাবু, অন্যের সম্বন্ধে আমাকে উপদেশ দিবার অধিকার যদি আপনার থাকে তবে দিন, আমি শুনিয়া যাইব, কিন্তু আমার পিতার সহিত আমার যে সম্বন্ধ তাহাতে আপনার কোনো কথা বলিবার নাই। অক্ষয় কহিল, আচ্ছা বেশ, সে কথা তবে থাক, কিন্তু হেমনলিনীকে বিবাহ করিবার অভিপ্রায় এবং অবস্থা আপনার আছে কিনা সে কথা আপনাকে বলিতে হইবে। রমেশ আঘাতের পর আঘাত খাইবার ক্রমশ উত্তেজিত হইয়া উঠিতেছিল। কহিল, দেখুন অক্ষয়বাবু, আপনি অন্নদাবাবুর বন্ধু হইতে পারেন, কিন্তু আপনার সহিত আপনার তেমন বেশি ঘনিষ্ঠতা হয় নাই। দয়া করিয়া আপনি এসব প্রসঙ্গ বন্ধ করুন। অক্ষয়, আমি বন্ধ করিলেই যদি সব কথা বন্ধ থাকে, এবং আপনি এখন যেমন ফলাফলের প্রতি দৃষ্টি না রাখিয়া বেশ আরামে দিন কাটাইতেছেন, এমনই বরাবর কাটাইতে পারিতেন, তাহা হইলে কোনো কথা ছিল না, কিন্তু সমাজ আপনাদের মতো নিশ্চিন্ত প্রকৃতির লোকদের পক্ষে সুখের স্থান নহে। যদিও আপনারা অত্যন্ত উঁচু দরের লোক, পৃথিবীর কথা বড় বেশি ভাবেন না, তবু চেষ্টা করিলে হয়তো এটুকু বুঝিতে পারিবেন যে ভদ্রলোকের কন্যার সহিত আপনি যেরূপ ব্যবহার করিতেছেন, এরূপ করিয়া আপনি বাহিরের লোকের জবাবদিহি হইতে নিজেকে বাঁচাইতে পারিবেন না, এবং যাহাদিগকে আপনি শ্রদ্ধা করেন তাহাদিগকে লোক সমাজে অশ্রদ্ধ ভাজন করিবার ইহাই উপায়। রমেশ, আপনার উপদেশ আমি কৃতজ্ঞতার সহিত গ্রহণ করিলাম। আমার যাহা কর্তব্য তাহা আমি শীঘ্রই স্থির করিব এবং পালন করিব, এই বিষয়ে আপনি নিশ্চিন্ত হইবেন। এই সম্বন্ধে আর অধিক আলোচনা করিবার প্রয়োজন নাই। অক্ষয়, আমাকে বাঁচাইলেন রমেশবাবু, এত দীর্ঘকাল পরে আপনি যে কর্তব্য স্থির করিবেন এবং পালন করিবেন বলিতেছেন, ইহাতেই আমি নিশ্চিন্ত হইলাম। আপনার সঙ্গে আলোচনা করিবার শখ আমার নাই। আপনার সঙ্গীত চর্চায় বাধা দিয়ে অপরাধী হইয়াছি, মাফ করিবেন। আপনি পুনর্বার শুরু করুন, আমি বিদায় হইলাম। এই বলি অক্ষয় দ্রুতবেগে বাহির হইয়া গেল। ইহার পরে অত্যন্ত বেসুরা সঙ্গীত চর্চাও আর চলে না।
রমেশ মাথার নিচে 2 হাত রাখিয়া বিছানার উপরে চিত হইয়া শুইয়া পড়িল। অনেকক্ষণ এইভাবে গেল। হঠাৎ ঘড়িতে টং টং করিয়া 5টা বাজিয়া শুনাইয়া সে দ্রুত উঠিয়া পড়িল। কি কর্তব্য স্থির করিল তাহা অন্তর্যামীই জানেন। কিন্তু আশু প্রতিবেশীর ঘরে গিয়া যে পেয়ালা দুয়েক চা খাওয়া কর্তব্য, সে সম্বন্ধে তাহার মনে দ্বিধামাত্র রহিল না। হেমনলিনী চকিত হইয়া উঠিয়া বলিল, রমেশবাবু, আপনি কি অসুখ করিয়াছে? রমেশ কহিল, বিশেষ কিছু না। অন্নদাবাবু কহিলেন, আর কিছুই নয়, হজমের গোল হইয়াছে, পিত্তাধিক্য। আমি যে পিল ব্যবহার করিয়া থাকি, তাহার একটা খাইয়া দেখো দেখি। হেমনলিনী হাসিয়া কহিল, বাবা, ওই পিল খাওয়াও নাই। তোমার এমন আলাপে কেহ দেখি না, কিন্তু তাহাদের এমন কি উপকার হইয়াছে? অন্নদা, অনিষ্ট তো হয় নাই। আমি যে নিজে পরীক্ষা করিয়া দেখিয়াছি, এ পর্যন্ত যত রকম পিল খাইয়াছি, এইটাই সবচেয়ে উপকারী। হেমনলিনী, বাবা, যখন তুমি একটা নতুন পিল খাইতে আরম্ভ করো, তখনই কিছুদিন তাহার অশেষ গুণ দেখিতে পাও। অন্নদা, তোমরা কিছুই বিশ্বাস করো না। আচ্ছা, অক্ষয়কে জিজ্ঞাসা করিয়া দেখো, আমার চিকিৎসায় সে উপকার পাইয়াছে কিনা। সেই প্রামাণিক সাক্ষীকে তলবের ভয় হেমনলিনীকে নিরুত্তর হইতে হইল। কিন্তু সাক্ষী আপনি আসিয়া হাজির হইল। আসিয়া অন্নদাবাবুকে কহিল, অন্নদাবাবু, আপনার সেই পিল আমাকে আর একটি দিতে হইবে। বড় উপকার হইয়াছে। আজ শরীর এমনই হালকা বোধ হইতেছে। অন্নদাবাবু সগর্বে তাহার কন্যার মুখের দিকে তাকাইলেন।